Hello dear students, class 12 semester 3 তে যারা পড়ছো অ্যাকাউন্টেন্সির আরো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। এই পার্টিকুলার যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে সেই চ্যাপ্টারের আজকে আমরা ডিটেল অ্যানালিসিস করব, থিওরিটিক্যাল পার্ট অ্যান্ড যে এমসিকিউস গুলো তোমাদের এক্সাম হলে আসতে চলেছে সেই এমসিকিউস গুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটা একটু বড় হবে, যেখানে তোমরা সমস্ত জিনিসটা একই সঙ্গে পেয়ে যাবে। তোমাদের এই পার্টিকুলার ভিডিওটা দেখার পরে তোমরা যখন বইটা নিয়ে বসবে তোমরা দেখবে সমস্ত জিনিস খুব ইজিলি তোমরা বুঝতে পেরে যাচ্ছ, এবং এক্সাম হলে কি কি এমসিকিউস আসতে যাচ্ছে সেই ধরনের অ্যানালিসিসও কিন্তু, বা এমসিকিউস গুলো আছে সেগুলো আমরা কিন্তু অ্যানালিসিস করব, কি কি ধরনের এমসিকিউস তোমাদের আসতে চলছে। সবার প্রথম আমরা যেটা জানার চেষ্টা করব, হোয়াট ইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীর বিশ্লেষণ আমরা কি করে বুঝি, সেটা কি জিনিস আমাকে অবভিয়াসলি জানতে হবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস মানে কি, আর্থিক বিবরণীর বিশ্লেষণের মানে কি। ধরে নাও আমি একটা এক্সাম্পল দিই, তোমার ক্লাস 10 এর রেজাল্ট বেরিয়েছে। তোমার কি বেরিয়েছে? ক্লাস 10 এর রেজাল্ট বেরিয়েছে। এই যে তোমার ক্লাস 10 এর রেজাল্ট বেরিয়েছে, এই ক্লাস 10 এর রেজাল্টটাকে যখন আমরা অ্যানালিসিস করব, বিশ্লেষণ করব, তখন আমরা দেখতে পাবো তোমার কোন সাবজেক্টে তোমার হোল্ড বেশি, তোমরা কোন সাবজেক্টে ভালো এবং কোন সাবজেক্টে তোমরা উইক রয়েছো, মানে তোমাদের উইকনেস আছে। ঠিক আছে, কোন সাবজেক্টে তোমরা ভালো না। সোজা কথায় কোন সাবজেক্টে আমি ভালো, কোন সাবজেক্টে আমি ভালো নয়, সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, এটা কি আমি আমার ক্লাস 10 এর রেজাল্টের কথা আমি বললাম। এবার আমি যদি বলি ঠিক একই জিনিস হয় কোম্পানির ক্ষেত্রে, কোনো ফার্মের ক্ষেত্রে, তাদের যে কোম্পানির যে স্টেটমেন্ট রয়েছে, তার কোম্পানির কি কি স্টেটমেন্ট রয়েছে না, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ব্যালেন্স শিটকে বুঝি, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টকে বুঝি অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে বুঝি। কি কি বুঝি? ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অ্যান্ড ক্যাশ ফ্লো। তো আমি ক্লাস 10 এর রেজাল্টের কথা বললাম। এবার কোম্পানির রেজাল্টস কোনটা? কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের কম্পোনেন্ট কি কি? তোমার ক্লাস 10 রেজাল্ট হচ্ছে, কিন্তু কোম্পানির জন্য কি কি? যদি আমাকে এটা এমসিকিউতে আসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করার জন্য কি কি কম্পোনেন্ট আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের কম্পোনেন্ট কি কি। ঠিক আছে, তো সবার প্রথম মনে রাখবে ব্যালেন্স শিট একটা কম্পোনেন্ট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই তিনটে ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হিসাবেও তোমাদের থাকে, যে কোনগুলো আমাদের কম্পোনেন্ট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, এইটা প্রথম। ওকে, এবার আমরা যেটা জানার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমরা অলরেডি ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্বন্ধে বুঝলাম। ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে কোম্পানির উইকনেস অ্যান্ড কোম্পানির স্ট্রেংথ, কোম্পানির কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের দরকার আছে, কোম্পানির কোন জায়গাটায় কোম্পানি খুব ভালো রেজাল্টস করেছে, এই জিনিসগুলো আমরা যখন জানার চেষ্টা করব, সেই প্রসেসটাকে বলা হয় ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। ঠিক আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, তার কম্পোনেন্ট সম্বন্ধে জানলাম, কি কি জিনিসকে আমি অ্যানালিসিস করলে আমরা কোম্পানির স্ট্রেংথ উইকনেস সম্বন্ধে জানতে পারবো। ঠিক একই রকম ভাবে আমরা কি কি টেকনিক বা কি কি টুলস আছে, এই যে আমরা উইকনেস জানতে চাই, কারুর স্ট্রেংথ জানতে চাই, কোম্পানির স্ট্রেংথ কি, কোম্পানির উইকনেস কি, এটা জানতে চাই, তাহলে কি কি টুলস আমরা ইউজ করতে পারি। প্রথম যেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, কম্পারেটিভ অ্যানালিসিস, যেটাকে আমরা হরাইজন্টাল অ্যানালিসিসে বলি। নেক্সট রয়েছে কমন সাইজ বা ভার্টিক্যাল অ্যানালিসিস। তারপর রয়েছে রেশিও অ্যানালিসিস অ্যান্ড ট্রেন্ড অ্যানালিসিস। আমি আরেকবার বলছি কি কি টুলস রয়েছে। কম্পারেটিভ, এটার আরেকটা নাম হচ্ছে হরাইজন্টাল অ্যানালিসিস, কমন সাইজ অ্যানালিসিস যেটাকে ভার্টিক্যাল অ্যানালিসিসও বলা হয়, রেশিও অ্যানালিসিস অ্যান্ড ট্রেন্ড অ্যানালিসিস। এই চারটে টুলস বেসিক্যালি আমরা ইউজ করব, তোমাদের সিলেবাসে আছে। এর বাইরেও অনেক টুলস আছে যেগুলো ইউজ করা হয় একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করার জন্য। তোমাদের সিলেবাসে যে চারটে টুলস আছে, কমন সাইজ, কম্পারেটিভ, রেশিও অ্যান্ড ট্রেন্ড অ্যানালিসিস, এই চারটে টুলস তোমাদের রয়েছে। তাহলে এই চারটে যে টুলস আছে, এই চারটে টুলস ইউজ করে আমি কি করব, কোম্পানির যে রেজাল্টস গুলো রয়েছে সেই রেজাল্টস গুলো অ্যানালিসিস করব। কোম্পানির রেজাল্টস গুলো কি করব, অ্যানালিসিস করব, দিয়ে কোম্পানির কোথায় উইকনেস রয়েছে, কোথায় স্ট্রেংথ রয়েছে, সেগুলো আমার জানার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এবার কোম্পানির অ্যানালিসিস করছি স্টেটমেন্ট গুলো,
কি কি রেজাল্ট আমরা পাবো, এই যে অ্যানালিসিস করার অবজেক্টিভটা কি, কি উদ্দেশ্য নিয়ে কোম্পানির আমি কি জানতে চাই, স্ট্রেংথ কোথায়, তো কি 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 উদ্দেশ্য নিয়ে আমি অ্যানালিসিসটা করব, কেন বিশ্লেষণটা করা দরকার। ঠিক আছে, সবার প্রথম অ্যাসেস আর্নিং ক্যাপাসিটি অ্যান্ড প্রফিটেবিলিটি। কোম্পানির আর্নিং ক্যাপাসিটি, কোম্পানির আয় করার ক্ষমতা জানতে পারছি, কোম্পানির প্রফিটেবিলিটি, মুনাফার করার ক্ষমতা কত, কোম্পানিতে যে টাকাটা ইনভেস্ট করা হয়েছে, যে ক্যাপিটালটা ইনভেস্ট করা হয়েছে, সেটা থেকে কোম্পানির কত টাকা মুনাফা হলো, কত টাকা কোম্পানির নেট প্রফিট হচ্ছে, গ্রস প্রফিট কত হচ্ছে, কোম্পানির রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত হচ্ছে, সেটা আমরা জানতে পারছি। তারপরে যেটা জানতে পারছি কোম্পানির অপারেটিং এফিসিয়েন্সি মিনস কোম্পানি যে ডে টু ডে বেসিসে যে খরচগুলো হয়, সেই খরচগুলো বা কোম্পানির কাছে যে রিসোর্সেসগুলো আছে, সেই রিসোর্সেসগুলো কোম্পানি কিরকম ভাবে ইউটিলাইজড করছে, কিরকম ভাবে ব্যবহার করছে, সেটা অপারেটিং এফিসিয়েন্সি এবং ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি সম্বন্ধে জানতে পারি। কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে, সেই ম্যানেজমেন্ট প্রপারলি রিসোর্সেসকে ইউজ করতে পারছে কিনা, সেইটা আমরা জানতে পারি। তারপরে জানতে পারি কি কোম্পানির শর্ট টার্ম লিকুইডিটি, কোম্পানি শর্ট টার্ম লিকুইডিটি মিনস কোম্পানি ক্রেডিটার্স পেমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা, কোম্পানি দ্যাট মিনস কোম্পানি যার থেকে র মেটেরিয়াল কিনে আনছে তাকে ঠিকঠাক পেমেন্ট দিতে পারছে কি পারছে না। এটা ছাড়া কি জানতে পারি, কোম্পানির যে লেবার রয়েছে তাদেরকে ঠিকঠাক টাইমে পেমেন্ট দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না, সেটা জানতে পারছি। শর্ট টার্ম লিকুইডিটি, লং টার্ম সলভেন্সি জানতে পারছি। কোম্পানির লং টার্ম সলভেন্সি মানে কি, লং টার্ম সলভেন্সি মানে হচ্ছে দীর্ঘকালে যে লোনগুলো নিয়েছে, দীর্ঘকালীন লোন, দ্যাট মিনস ব্যাংক থেকে লোন নিয়েছে, ডিভেঞ্চারের লোন নিয়েছে, এই যে লোনসগুলো কোম্পানি নিয়েছে, এই লোনগুলোর টাকা, ডিভেঞ্চারের টাকা, ব্যাংক লোনের টাকা প্রপার টাইমে কোম্পানি রিটার্ন করতে পারছে কি পারছে না, সেটা আমরা জানতে পারছি। তারপরে কি জানতে পারছি, কোম্পানির ইন্টারফার্ম অ্যান্ড ইন্টারফার্ম কম্পারিজন করতে পারছি। কি পাচ্ছি, কম্পারিজন মানে তুলনা করা। কার সঙ্গে কার তুলনা করব, প্রথমত কোম্পানির নিজের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে বা কোম্পানির ভিতরে আমি কি তুলনা করতে পারছি, কিভাবে আমি নিজের তুলনা করছি নিজের সঙ্গে। ঠিক আছে, আমি নিজের সঙ্গে নিজের তুলনা করছি। আমি ছোটবেলায় খুব ভালো ছিলাম, ছোটবেলায় পড়াশোনায় খুব ভালো ছিলাম, এখন আমি আর পড়াশোনা আগের মতো ভালো নেই। ঠিক আছে, এরকম হতে পারে। অথবা ছোটবেলায় আমি একদমই পড়াশোনা করতাম না, এখন আমি ছোটবেলা থেকে অনেক বেটার জায়গায় এসেছি, এখন আমি অনেক পড়াশোনা বুঝতে পারি, এটা হতে পারে। বা যারা কেউ ধরো ফুটবল খেলছে, তো কেউ যখন প্রথম ফুটবল খেলা শুরু করেছিল, সে ফুটবল খুব একটা ভালো খেলতে পারতো না, এখন সে প্র্যাকটিস করতে 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 এখন খুব ভালো ফুটবল খেলছে। ঠিক আছে, তাহলে আমি আমার সঙ্গে, দ্যাট ইজ ইন্ট্রা এটাকে বলা ইন্টারফার্ম কম্পারিজন। ওকে, ইন্টারফার্ম কম্পারিজন করতে পারি মানে আমি আমার সঙ্গে অন্য কারুর কম্পারিজন করতে পারি, তুলনা করতে পারি। আচ্ছা, আমি ওই বন্ধুর থেকে ভালো ফুটবল খেলি, ওই বন্ধুর থেকে ভালো ফুটবল খেলি, আমি অন্য কারুর সঙ্গে কম্পেয়ার করছি। ঠিক একই রকম ভাবে কোম্পানির সঙ্গে অন্য কোম্পানির কি করা যায়, কম্পারিজন করা যেতে পারে। ঠিক আছে, এটা ছাড়া কোম্পানির যে ডিসিশনস মেকিং রয়েছে, সেই ডিসিশন মেকিং এ হেল্প করে, ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং এ হেল্প করে, ইনভেস্টার্স বা লেন্ডার্স যারা রয়েছে তারা যে ডিসিশনস নিচ্ছে সেই ডিসিশনসটা নিতে হেল্প করছে। ঠিক আছে, কোম্পানির ম্যানেজমেন্টকে ডিসিশনস নিতে হেল্প করছে, কোম্পানির ইনভেস্টার্স যারা রয়েছে, কোম্পানিতে যারা ইনভেস্ট করবে তাদেরকে কি করতে পারে, তারা ইনভেস্ট করবে কি করবে না সেইটা, বা যে ইনভেস্টমেন্টটা করেছে সেটা কন্টিনিউ করবে কি করবে না, এইটা সম্বন্ধে তারা জানতে পারে। কোম্পানির যে লেন্ডার্স রয়েছে, যাদের থেকে আমরা টাকা নিচ্ছি, তারা অ্যানালিসিস দেখে বলবে এই লোকটাকে টাকা দেওয়া যাবে না, এই লোকটা চুরি করে পালিয়ে যাবে দেশ থেকে টাকা নিয়ে, ঠিক আছে, টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। তো এই জিনিসগুলো আমরা জানতে পারি কি করে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করে। ঠিক আছে, এবার নেক্সট যেটা আমার খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইউজার্স অফ এফএসএ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস বা আর্থিক বিবরণীর যে বিশ্লেষণ করা হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে অ্যানালিসিস করা হয়, তার ইউজার্সকে কে কে ব্যবহার করে। এবার মনে রাখবে এই ব্যবহারকারী হচ্ছে দুরকম। ঠিক আছে, একটা কোম্পানির ইন্টারনাল ইউজার্স রয়েছে, আর একটা কোম্পানির এক্সটার্নাল ইউজার্স রয়েছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যখন তোমাদের ক্লাস 10-এর রেজাল্ট বেরিয়েছিল, প্রথমত তোমার বাড়ির লোক
তোমার রেজাল্ট জেনেছিল, তোমার বাড়ির লোক, মা বাবা ভাই বোন যারা রয়েছে তারা জেনেছিল, তোমার টিচার জেনেছিল তোমার থেকে রেজাল্ট কি হয়েছে। তো এরা হচ্ছে তোমার ইন্টারনাল ইউজার্স, কারণ তুমি যার কাছে পড়েছো অবভিয়াসলি সে তোমার রেজাল্ট জানতে চাইবে, তোমার মা বাবা জানতে চাইবে, এরা হচ্ছে তোমার ইন্টারনাল ইউজার্স। এবার ভাবো তোমার রেজাল্ট তোমার পাশের বাড়ির কাকিমারাও জানতে চাইছে, পাশের বাড়ি আন্টি যারা রয়েছে তারা জানতে চাইছে, তারা হচ্ছে এক্সটার্নাল ইউজার্স। ওই পাশের বাড়ির কাকিমা কিরে কেমন রেজাল্ট হলো জিজ্ঞাসা করে না? তো ঠিক একই জিনিস এখানেও আমাদের রয়েছে। তো কোম্পানির যখন রেজাল্টস বেরোয়, কোম্পানির যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট আসে, তখন সেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট দুটো লোক, বেসিক্যালি দুটো গ্রুপ ব্যবহার করে। ফার্স্ট হচ্ছে কোম্পানির ইন্টারনাল ইউজার্স থাকে, যাদের মধ্যে কোম্পানির নিজস্ব ম্যানেজমেন্ট রয়েছে, কারণ ম্যানেজমেন্ট সেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে বুঝতে পারে যে কোম্পানি তারা যে কাজটা করছে সেটা প্রপার ডাইরেকশন, ঠিক ডাইরেকশনে যাচ্ছে কিনা। কোম্পানির ম্যানেজার্সরা জানতে পারে তারা ঠিকঠাক কাজ করতে পারছে কিনা, কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের দরকার আছে সেটা জানতে পারে। ওনার্স, কোম্পানির যারা ওনার্স রয়েছে, দ্যাট মিনস মালিক রয়েছে, তারা জানতে পারছে। নেক্সট কোম্পানির এমপ্লয়িজরা জানতে পারছে আমরা যে কাজটা করছি সেটা প্রপার রেজাল্ট আসছে কি আসছে না সেটা তারা জানতে পারছে। এটা ছাড়া কোম্পানি যদি প্রফিট করে তারা তাদের স্যালারি হাইকের জন্য বলতে পারবে যে কোম্পানি প্রফিট করছে তো আমাদেরও স্যালারি বাড়া উচিত। তো সেই রিলেটেড ডিসিশনস নিতে জন্য এরা হচ্ছে ইন্টারনাল ইউজার্স। এবার ওই পাশের বাড়ির কাকিমারা তারা হচ্ছে এক্সটার্নাল। এবার এক্সটার্নাল এর মধ্যে আমি কাদেরকে ধরবো? গভর্নমেন্ট কোম্পানির ইনফরমেশন দেখে যে এই পার্টিকুলার কোম্পানি ক টাকা প্রফিট করেছে। কোম্পানি যখন দেখবে ওই কোম্পানি অনেক প্রফিট করেছে, তার থেকে একটা টক করে কি করবে, টুক করে একটা ট্যাক্স নিয়ে নেবে। কোম্পানি, গভর্নমেন্ট কেন দেখতে চাইবে? ট্যাক্সের জন্য। প্রফিট করেছিস, পয়সা দে আমায়। তো ঠিক করবে, আয় পয়সা দে, ট্যাক্সের টাকা দে, তো গভর্নমেন্ট বলবে। নেক্সট হচ্ছে ইনভেস্টার্স রয়েছে, কোম্পানির যে ইনভেস্টার, দ্যাট মিনস পোটেনশিয়াল ইনভেস্টার্স, যারা কোম্পানির ইনফরমেশন দেখে বলবে না এই কোম্পানিতে আমি ইনভেস্ট করতে পারি কি পারি না, সেই ডিসিশনস নিতে হেল্প করে। সেকেন্ড, কোম্পানির লেন্ডার্স, ব্যাংক তোমাকে লোন দেবে কি দেবে না সেটা তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে। কাস্টমার্স যারা রয়েছে তারা দেখবে। কম্পিটিটার্স, দ্যাট মিনস তোমার পাশের বন্ধু কি রেজাল্ট করেছে, তোমার কোচিংয়ের বন্ধু কি রেজাল্ট করেছে, তোমার স্কুলের বন্ধু কি রেজাল্ট করেছে, তারা হচ্ছে তোমার কম্পিটিটার্স। ঠিক আছে, তারা তোমার কিন্তু রেজাল্ট দেখে, কি রে ভাই কেমন পেয়েছিস, কত রেজাল্ট পেয়েছিস জিজ্ঞাসা করে। তো তারা হচ্ছে তোমাদের এক্সটার্নাল কি ইউজার্স, তোমার ইনফরমেশনের এক্সটার্নাল ইউজার্স। তো এখানে দুটো ইউজার্স রয়েছে, একটা ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে, তো আশা করি তোমাদের যে অংশটা আমি বোঝানোর চেষ্টা করলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, এই অংশটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপরে আমরা আরো দুটো পার্ট রয়েছে, যেটা হচ্ছে আমাদের কম্পারেটিভ অ্যানালিসিস অ্যান্ড কমন সাইজ অ্যানালিসিস। এই দুটো অংশ খুব ভালো করে বোঝার চেষ্টা করব। এখান থেকে সবার প্রথমে এই কম্পোনেন্টটা বোঝার চেষ্টা করব, এখান থেকে একটা এমসিকিউ আসার চান্সেস আছে, ইউজার্স থেকে একটা এমসিকিউ আসার চান্সেস থাকে, অবজেক্টিভ থেকে থাকে, অ্যান্ড থাকে টুলস থেকে। তো এই চারটে জায়গা থেকে এবার টুলস এর মধ্যে কম্পারেটিভ, কমন সাইজ, এখান থেকে কিন্তু এমসিকিউ থাকবেই। ইউজার্স থেকে একটা এমসিকিউ থাকে, অবজেক্টিভ অ্যান্ড কম্পোনেন্ট। এই টোটাল এই জায়গা থেকে আমাদের 5 মার্কসের এমসিকিউ আসে, 5টা এমসিকিউ আসবে। তো এই এখান থেকেই তোমার 4টে এমসিকিউস কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরপরে আমাদের এই অংশটা আমরা করব টুলস অফ ফিনান্সিয়াল এফএসএ, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, কম্পারেটিভ অ্যান্ড কমন সাইজ। এই দুটো এরিয়া আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব, দেন আমরা পরের পার্টে চলে যাব। ঠিক আছে, দেন আমরা এমসিকিউ করব, ব্যাস, তারপরে এই চ্যাপ্টারটা শেষ, তোমাদের 5 মার্কসের প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট পার্টে আমরা চলে আসছি কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালিসিস। আমাদের নেক্সট টপিক হচ্ছে কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। কম্পারেটিভ অ্যানালিসিসও বলা হয়, হরাইজন্টাল অ্যানালিসিসও বলা যেতে পারে, ডাইনামিক অ্যানালিসিসও বলা যেতে পারে, আর বাংলায় যদি বলি অনুভূমিক বিশ্লেষণ। কি বিশ্লেষণ? অনুভূমিক। অনুভূমিক কেন? কারণ এটা প্যারালাল হয়। ঠিক আছে, এটাকে প্যারালাল আমরা অনুভূমিক যে লাইনটা রয়েছে, দ্যাট মিনস আমরা যদি এরকম ভাবে অ্যানালিসিস করি তখন
তখন সেটাকে বলা হয় অনুভূমিক অ্যানালিসিস। আর আমরা যদি ওপর নিচ অ্যানালিসিস করে তখন তাকে বলা হয় ভার্টিক্যাল অ্যানালিসিস, যেটাকে কমন সাইজ স্টেটমেন্ট অ্যানালিসিসও বলা হয়। আমরা যদি কম্পারেটিভ অ্যানালিসিস বলি তখন সেটাকে বলা হয় কিন্তু হরাইজন্টাল অ্যানালিসিস। কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালিসিসের আর একটা নাম কিন্তু হরাইজন্টাল স্টেটমেন্ট বা অনুভূমিক বিশ্লেষণও বলা যেতে পারে বা ডাইনামিক অ্যানালিসিসও বলা যেতে পারে। তো কম্পারেটিভ অ্যানালিসিসের 3-4টে নাম আছে। প্রথম নামটা হচ্ছে হরাইজন্টাল, ডাইনামিক, হরাইজন্টাল অ্যানালিসিস বলা যেতে পারে বা ডাইনামিক বলা যেতে পারে, ঠিক আছে। আর বাংলায় যদি বলি অনুভূমিক বিশ্লেষণ। তো এই যে কম্পারেটিভ অ্যানালিসিস যেটা আমরা করি সেখানে সম্বন্ধে আমরা জানি। ফার্স্ট, কম্পারেটিভ অ্যানালিসিস যখন আমরা করি দ্যাট মিনস তুলনা করছি। কম্পেয়ার মানে তুলনা যখন করি, তুলনা বেসিক্যালি কি হয়, তুলনা করার জন্য আমাকে মিনিমাম দুটো জিনিসের দরকার পড়বে, দুটো ইয়ারের বা দুজনকে দরকার পড়বে, বেসিক্যালি দুজন বা দুটো ইয়ারকে দরকার পড়বে। তো সবার প্রথম যেটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে শো ফিনান্সিয়াল ডেটা অফ 2 or more পিরিয়ড সাইড বাই সাইড। তো এখানে আমরা যখন কম্পেয়ার করব দুটো ফিনান্সিয়াল ইয়ারের ডেটা বা তার বেশি ডেটা পাশাপাশি রেখে আমরা কি করব, অ্যানালিসিস করব। আমি ক্লাস 9-এ এই মার্কস পেয়েছি, ক্লাস 10-এ এই মার্কস পেয়েছি, ক্লাস 11-এ এই মার্কস পেয়েছি, ক্লাস 12-এ এই মার্কস পেয়েছি। আমরা যখন এরকম ভাবে অ্যানালিসিস করব, ক্লাস 12-এর 9, 10, 11, 12 4 বছরের রেজাল্ট অ্যানালিসিস করছি, তখন 4টে বছরে যখন অ্যানালিসিস করব বা 2-এর বেশি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করব, তখন সেটা কিন্তু বেসিক্যালি কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, নেক্সট এখানে অ্যাবসলিউট মনিটারি চেঞ্জ, মনিটারি কি চেঞ্জ হয়েছে সেটা জানতে পারি। সেকেন্ড, পার্সেন্টেজ কত চেঞ্জ হয়েছে, ওভার দ্য টাইম কত পার্সেন্ট বেড়েছে, কত পার্সেন্ট কমেছে, সেটা আমরা জানতে পারবো। ফার্স্ট, কত মনিটারি ভ্যালু কত চেঞ্জ হয়েছে সেটা জানতে পারবো। সেকেন্ড যেটা জানতে পারবো সেটা হচ্ছে আমাদের কত পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, সেটাও আমরা এখান থেকে কিন্তু কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস থেকে জানতে পারবো। ঠিক আছে, এখানে কিছু কি ফর্মুলা আছে, কয়েকটা কি ফর্মুলা, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাবসলিউট চেঞ্জ। যদি আমাকে এক্সাম হলে অ্যাবসলিউট চেঞ্জ বের করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব না, কারেন্ট ইয়ারের ভ্যালু সেখান থেকে বেস ইয়ারের ভ্যালু মাইনাস করে দেবো। অ্যাবসলিউট চেঞ্জ যদি বের করতে বলে আমরা কি করব, কারেন্ট ইয়ারের ভ্যালু থেকে বেস ইয়ারের ভ্যালুটাকে মাইনাস করে দেবো। ঠিক আছে, চল আমি একটা প্রশ্ন এখানে নিয়ে নিয়েছি অলরেডি। সেখানে আমরা কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস বলে লিখেছি, যেখানে আমার পার্টিকুলার স্টক আছে, ডেটার্স রয়েছে, ব্যাংক আছে। স্টক, ডেটার্স, ব্যাংক 2024-25 and 2025-26 এর ডেটা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, 24-25-25-26। তো 25-26 যেটা রয়েছে সেটা আমার কারেন্ট ইয়ার, যেটা সবচেয়ে কারেন্ট সেটা আমার কারেন্ট ইয়ার। আর 24-25 যেটা এর আগের বছরটা সেটাকে আমরা বলবো বেস ইয়ার। ঠিক আছে, যেটা সবচেয়ে ক্লোজেস্ট ফিনান্সিয়াল ইয়ার সেটা হচ্ছে আমার কারেন্ট ইয়ার, তার আগের গুলো আমরা ধরবো বেস ইয়ার। ঠিক আছে, তো সবার প্রথমটাকে আমরা বেস ইয়ার ধরি আর তার পরের বছরটা যেটা রয়েছে সেটাকে আমরা কারেন্ট ইয়ার ধরছি। এবার যদি আমি দেখি 2024-25 আমার স্টকস ছিল কত, 60,000 রুপিসের, আর 25-26 সেই স্টকস বেড়ে কত হয়েছে, 75,000। তো আমার অ্যাবসলিউট চেঞ্জ যদি আমাকে বার করতে হয়, অ্যাবসলিউট চেঞ্জ যদি আমি বের করতে চাই, তাহলে আমি কি করব, কারেন্ট ইয়ারের ভ্যালু থেকে বেস ইয়ারের ভ্যালু মাইনাস করে দেবো। তো কারেন্ট ইয়ারের ভ্যালু হচ্ছে 75,000, সেখান থেকে আমি বেস ইয়ার মানে 60,000 বাদ দিয়ে দেবো, কত আসবে, 15,000। তো এখানে আমাদের অ্যাবসলিউট চেঞ্জ কত, 15,000। এবার নেক্সট ডেটার্স রয়েছে, ডেটার্স কত ছিল, 1 লাখ টাকা ছিল, এখন বেড়ে হয়ে গেছে 1,20,000। কত চেঞ্জ হয়েছে না, 20,000 টাকা। নেক্সট ব্যাংক ব্যালেন্স 1 লাখ টাকা ছিল, কমে 80,000 হয়ে গেছে, তার মানে কত কমেছে, -20,000। কত কমেছে, -20,000। তো এইরকম ভাবে আমি কারেন্ট ইয়ার ভ্যালু থেকে বেস ইয়ার ভ্যালু যদি মাইনাস করি আমরা কি পেয়ে যাব, অ্যাবসলিউট চেঞ্জেসটা পেয়ে যাব। কি পাবো, অ্যাবসলিউট চেঞ্জ। এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যাবসলিউট চেঞ্জ বের করা। নেক্সট যেটা বার করতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ। পার্সেন্টেজ চেঞ্জ কিভাবে বের করবো তারও আমার ফর্মুলা রয়েছে। সেখানে আমরা অ্যাবসলিউট চেঞ্জ ডিভাইডেড বাই বেস ইয়ারের ভ্যালু ইনটু 100 করব। কি ফর্মুলা, অ্যাবসলিউট চেঞ্জ বাই বেস ইয়ার। তো আমরা সবার আগে স্টকসের
পার্সেন্টেজ চেঞ্জ বা এইটা বার করতে চাই, ঠিক আছে। তো আমি কি লিখবো না, অ্যাবসলিউট চেঞ্জ, অলরেডি অ্যাবসলিউট চেঞ্জ আমরা বের করেছি, সেটা হচ্ছে 15,000 ডিভাইডেড বাই বেস ইয়ারের ভ্যালু। বেস ইয়ারের ভ্যালুটা দেখো তোমাদের কত আছে, 60,000 টাকা। তো 15,000 ডিভাইডেড বাই 60,000 ইন্টু আমি কি করব, 100 করব। তাহলে অ্যাবসলিউট চেঞ্জ মানে লাস্ট ইয়ার থেকে কারেন্ট ইয়ারে কত চেঞ্জ হচ্ছে সেটা তোমরা লিখবে। অ্যাবসলিউট চেঞ্জটা বেরিয়ে গেল। দেন আমরা কি করব, সেটাকে বেস ইয়ারের ভ্যালুটা দিয়ে, বেস ইয়ার মানে যেটা একদম ফার্স্ট ইয়ার, সেটাকে ভ্যালুটা দিয়ে আমরা কি করব, ডিভাইড করে ইনটু 100 করব। তাহলে কত আসছে, এটা 25%, ঠিক আছে। কত হবে, 25%। এবার ডেটার্সটা আমরা বের করি। ডেটার্স কত চেঞ্জ হয়েছে, অ্যাবসলিউট চেঞ্জ হয়েছে আমাদের এখানে 20,000 টাকা, ঠিক আছে। ডিভাইডেড বাই আমাদের বেস ইয়ারের টাকা কত, 1 লাখ টাকা, ইনটু 100 করব, তার মানে 20% চেঞ্জ হয়েছে। এবার আমরা ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স কি হচ্ছে, নেগেটিভ 20,000 এসছে, কমে গেছে ব্যালেন্স 20,000, ডিভাইডেড বাই বেস ইয়ারের ভ্যালু কত, 1 লাখ, ইনটু 100 করব, তাহলে আসবে -20%। কত চেঞ্জ হয়েছে, -20%। তো এইটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। যদি আমাকে করতে দেয়, তাহলে আমাদের এখানে যে জিনিসটা আমাকে করতে দেবে বা যে জিনিসটা আমাকে কম্পারেটিভ অ্যানালিসিস থেকে জানতে চাইবে, সেটা হচ্ছে প্রথম এই অংশটা জানতে চাইবে। সেটা হচ্ছে কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালিসিস বেসিক্যালি দুটো বা তার বেশি, 2 or more years এর কিন্তু অ্যানালিসিস কে বোঝায়, ঠিক আছে। কম্পারেটিভ অ্যানালিসিস বেসিক্যালি কি, 2 or more year এর অ্যানালিসিস, এইটা মাথায় রাখতে হবে। সেকেন্ড আমি মাথায় রাখবো কম্পারেটিভ অ্যানালিসিসের ডিফারেন্ট নেমস গুলো কি কি। কম্পারেটিভ অ্যানালিসিসের ডিফারেন্ট নেম হচ্ছে হরাইজন্টাল, ডাইনামিক অ্যানালিসিস, ঠিক আছে। এইটা আমার মাথায় রাখতে হবে। তারপরে আমাকে যেটা জানতে হবে, কি ফর্মুলাস গুলো, এই কি ফর্মুলাস গুলো আমাকে জানতে হবে। এটা 1, নেম গুলো 2, কি ফর্মুলাস আমাদের 3, এবং এই কি ফর্মুলাস গুলো ইউজ করে আমাদের কিভাবে ভ্যালু গুলো, পার্সেন্টেজ গুলো ক্যালকুলেট করতে হয় সেইটা আমাদের জানতে হবে। এই চারটে জিনিস যদি তোমরা জানো, এই কম্পারেটিভ অ্যানালিসিস থেকে যে একটা বা দুটো প্রশ্ন আসবে, সেই দুটো প্রশ্ন বা একটা প্রশ্ন তোমরা কিন্তু শিওরলি এই অংশ থেকেই আসবে, সেটা তোমরা কিন্তু সলভ করে অ্যান্সার দিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস। চলো সেটা অংশটা দেখে নিই। আমাদের যে নেক্সট টপিক রয়েছে সেটা হচ্ছে কমন সাইজ স্টেটমেন্ট বা সম আকারের বিবরণী। এখানে আমরা কি কি জানার চেষ্টা করব, আমরা খুব স্মল ডিটেলসে জানার চেষ্টা করব, কারণ আমাদেরকে এমসিকিউ এর সলিউশনস করতে হবে। তো আমরা জিনিসটাকে খুব ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছি, যাতে তোমাদের পুরো বইটা যাতে পড়তে নয়, খুব অল্প জিনিস জানলেই যাতে তোমরা সমস্ত এমসিকিউ গুলোকে সলভ করতে পারো, সেই রকম ভাবে আমি তোমাকে প্রেজেন্টেশন করে দেবো, ঠিক আছে। সবার প্রথম কমন সাইজ যে স্টেটমেন্ট রয়েছে তার আরো দুটো নাম রয়েছে। কমন সাইজ স্টেটমেন্টের আরো দুটো নাম রয়েছে, কি কি? প্রথম হচ্ছে ভার্টিক্যাল অর স্ট্যাটিক অ্যানালিসিস। কমন সাইজ স্টেটমেন্টকে ভার্টিক্যাল অর স্ট্যাটিক অ্যানালিসিসও বলা হয়ে থাকে, ঠিক আছে। এটা ফার্স্ট তোমরা এটা নোট ডাউন করবে। নেক্সট, তো কমন সাইজ স্টেটমেন্টের যদি আমাকে আর একটা নাম জিজ্ঞাসা করে, অল্টারনেটিভ নেম কি, তখন তোমাদের ভার্টিক্যাল অর স্ট্যাটিক অ্যানালিসিস বলে বলা যেতে পারে, ঠিক আছে। কমন সাইজ স্টেটমেন্ট ইজ নোন অ্যাজ ভার্টিক্যাল অর স্ট্যাটিক অ্যানালিসিস, ওকে, এটা মাথায় রাখবে। নেক্সট আমাদের অ্যাজাম্পশনস আছে কিছু, আমাদের আমরা কিছু জিনিস ধরে নিয়েছি, ঠিক আছে। সেই অ্যাজাম্পশনস কি কি ধরে নিয়েছি, মানে প্রথমত কমন সাইজ যদি ইনকাম স্টেটমেন্ট হয়, কমন সাইজ যে স্টেটমেন্ট এটা দু ধরনের হয়, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট আর কমন সাইজ ব্যালেন্স শিট। এই দু ধরনেরই কিন্তু কমন সাইজ স্টেটমেন্ট আমরা প্রিপেয়ার করি, একটা কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট আর একটা হচ্ছে কমন সাইজ ব্যালেন্স শিট। এবার কমন সাইজ যখন ইনকাম স্টেটমেন্ট আমরা করব, সেখানে আমরা রেভিনিউ ফ্রম অপারেশনস বা নেট সেলস যেটা রয়েছে, রেভিনিউ ফ্রম অপারেশনস অর নেট সেলস, সেটাকে আমরা 100% হিসাবে ধরে নেব। তো নেট সেলস বা রেভিনিউ ফ্রম অপারেশন যেটা রয়েছে সেটাকে আমরা কত ধরবো, 100%।
ঠিক আছে। নেক্সট, কমন সাইজ যে ব্যালেন্স শিট রয়েছে আমাদের, কমন সাইজ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিটের টোটাল অ্যাসেটস অ্যান্ড টোটাল লায়াবিলিটি যেটা রয়েছে সেটাকে আমরা 100% ধরবো। টোটাল অ্যাসেটস এবং টোটাল লায়াবিলিটি যেটা থাকবে সেটাকে আমরা কি ধরবো, 100%। ঠিক আছে। যদি আমাকে ইনকাম স্টেটমেন্টে বলে, ইনকাম স্টেটমেন্টে কি অ্যাজাম্পশনস করা হয়েছে, তখন তোমরা বলবে যে নেট সেলস বা রেভিনিউ ফ্রম অপারেশনস সেটা হচ্ছে আমাদের 100%, নেট সেলস বা রেভিনিউ ফ্রম অপারেশন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 100%। আর কমন সাইজ যে ব্যালেন্স শিটটা রয়েছে সেই কমন সাইজ ব্যালেন্স শিটের টোটাল অ্যাসেটস এবং টোটাল লায়াবিলিটি, তোমরা ফাইনাল অ্যাকাউন্টস করেছো, সেখানে টোটাল অ্যাসেটস করেছো, টোটাল লায়াবিলিটিস করেছো, সেই টোটালটাকে তোমরা কত ধরবে, 100 ধরবে। এইটা হচ্ছে তোমাদের বেসিক অ্যাজাম্পশনের মধ্যে রয়েছে। এখানে একটা কি ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা কি, পার্সেন্টেজ বার করতে হয়। কমন সাইজ স্টেটমেন্ট আমরা পার্সেন্টেজ টার্মে কিন্তু বার করি, কমন সাইজ স্টেটমেন্ট আমরা কি টার্মে বের করি, পার্সেন্টেজ টার্মে। ঠিক আছে, কমন সাইজ স্টেটমেন্টটা আমরা পার্সেন্টেজ টার্মে কিন্তু প্রিপেয়ার করি। তো আমাকে যদি জিজ্ঞাসা করে পার্সেন্টেজটা কত, সেই পার্সেন্টেজের ফর্মুলাটা কি হচ্ছে না, পার্সেন্টেজ অফ টোটাল যে বেসিস রয়েছে সেটার একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা কি, অ্যাবসলিউট চেঞ্জ ডিভাইডেড বাই কমন বেস অ্যামাউন্ট, অ্যাবসলিউট চেঞ্জ ডিভাইডেড বাই কমন বেস অ্যামাউন্ট। ঠিক আছে, এইটা হচ্ছে একটা কি ফর্মুলা, এই একটা ফর্মুলা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। টোটাল কমন সাইজ স্টেটমেন্টের দুটো নাম রয়েছে, একটা ভার্টিক্যাল অর স্ট্যাটিক অ্যানালিসিস। অ্যাজাম্পশনের মধ্যে আমরা যখন ইনকাম স্টেটমেন্ট করব সেখানে নেট সেলস বা রেভিনিউ ফ্রম অপারেশনসকে 100% ধরবো। কমন সাইজ ব্যালেন্স শিটের ক্ষেত্রে টোটাল অ্যাসেটস বা টোটাল লায়াবিলিটিসকে 100% ধরবো। আর কি একটা ফর্মুলা রয়েছে পার্সেন্টেজ বার করার জন্য, ফর্মুলাটা হচ্ছে অ্যাবসলিউট চেঞ্জ ডিভাইডেড বাই কমন বেস অ্যামাউন্ট ইনটু 100। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমরা একটা এক্সাম্পলস নিয়েছি, এবার আমরা একটা কি করেছি, এক্সাম্পলস নিয়েছি। এই এক্সাম্পলসে তোমরা দেখতে পারবে যে দুটো ইয়ার রয়েছে, 2025-26, তার একটা ইনকাম স্টেটমেন্ট আমরা এখানে বানিয়েছি। এবার এই ইনকাম, কমন সাইজ ইনকাম স্টেটমেন্টের আমাদের পার্সেন্টেজ কলামটা আমরা ফাঁকা রেখেছি, যেটা আমি তোমাদের সামনে কিভাবে ক্যালকুলেট করতে হয়, যে পার্সেন্টেজটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা তোমাদের শেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো সবার প্রথম আমাদের যেটা জানতে হবে যে আমরা যখন কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট করছি তখন নেট সেলস যেটা রয়েছে সেটা কত ধরবো, নেট সেলসটাকে আমাকে ধরতে হবে 100%। নেট সেলস যেটা রয়েছে সেটাকে আমরা কত ধরবো না 100%। তাহলে তোমরা যে এখানে নেট সেলসটা দেখতে পাচ্ছো, এই নেট সেলসের যে পার্সেন্টেজ কলামের প্যারালাল আমরা কত লিখে দেবো, 100। তো নেট সেলস আমাদের সবসময় কি হবে, 100 হবে। ঠিক একই রকম ভাবে 2026 এর নেট সেলস এর পার্সেন্টেজ কলামে আমরা কত লিখেছি, 100 লিখে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা চেঞ্জ গুলো জানতে চাইছি, চেঞ্জ। ঠিক আছে, তো আমাদের নেট সেলস যেটা ভ্যালু রয়েছে 1 লাখ রুপিস, তার পার্সেন্টেজ হচ্ছে 100। ঠিক আছে, এবার আমরা উপরের দিকে যাব এবং নিচের দিকে আসবো। ঠিক আছে, এবার ক্যালকুলেট কিভাবে করতে হয় সেটা একবার দেখে নাও। তো সবার প্রথম আমরা এই ব্যালেন্সটাকে বেস ধরে নেবো, এই ব্যালেন্সটাকে কি করব, বেস ধরবো। দেন আমরা প্রত্যেকটার ভ্যালুর পার্সেন্টেজ ক্যালকুলেট করব। তো 1 লাখ রুপিস হচ্ছে 100%, 1 লাখ টাকা হচ্ছে আমাদের 100%-এ পড়ছে। এবার আমাকে জানতে হবে এই যে 2000 রুপিস রয়েছে, এই 2000 রুপিসটা আমার কত পার্সেন্ট। তো এখানে ফর্মুলাটা কি, চেঞ্জ, যে কত টাকা রয়েছে ডিভাইডেড বাই কমন বেস অ্যামাউন্ট। আমাদের কমন বেস অ্যামাউন্টটা হচ্ছে 1 লাখ টাকা আর আমাদের চেঞ্জটা কত, 2000 রুপিস। তাহলে সেখান থেকে আমাকে বার করতে হবে পার্সেন্টেজটা কত। তোমরা সিম্পল ক্যালকুলেট করবে 2000 ডিভাইডেড বাই 1 লাখ রুপিস ইন্টু 100। তো 0 0 0 0 0 0 কেটে গেল, এই 0 কেটে দাও, এই 0 কেটে দাও, তাহলে পড়ে থাকে 2। তাহলে এখানে হচ্ছে পার্সেন্টেজ টার্মে লিখে দেবে 2, মানে রিটার্নটা হচ্ছে আমাদের 2%। ঠিক আছে, গ্রস সেলস তাহলে এখানে 2 আর 100 যোগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 102, 102%। ঠিক আছে, তো এখানে যে গ্রস সেলস ছিল সেটা হচ্ছে 102%, 2% আমার রিটার্ন হয়েছে, তাহলে নেট সেলস দাঁড়াচ্ছে 100%। যদি এক্সাম হলে আমাকে নেট সেলের পার্সেন্টেজ জিজ্ঞাসা করে, নেট সেলস অলওয়েজলি কত হবে, 100% হবে। নেট সেলস কত হবে, 100% হবে। তো আমি নেট সেলস পাশে লিখে দিয়েছি 100%। এবার এটাকে বেস ধরে প্রত্যেকটা আইটেমের আমি কি বের করবো না, পার্সেন্টেজটা কত, ওটার বেসে পার্সেন্টেজ কত। তো আমরা প্রথম রিটার্নটাকে করলাম 2000 বাই 1 লাখ করে ইন্টু 100 করে দিলাম, পার্সেন্টেজটা পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে তোমরা গ্রসটাকেও যদি
করো, তার পার্সেন্টেজ পেয়ে যাবে। এরপরে আছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের পার্সেন্টেজ কত না, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 60,000, আর আমাদের নেট সেলস কত 1 লাখ, ইন্টু 100 করে দাও, 1 2 3 4, 1 2 3 4 কেটে গেল, একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে 10 ইন্টু 6 করলে 60 হয়, 60%। তো কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমাদের 60%। তো আমরা কি করব, মাইনাস করে দেবো, 100 থেকে 60 মাইনাস করলে হয় 40%। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে আমরা কি করব, অপারেটিং এক্সপেন্সেস রয়েছে, কত টাকা অপারেটিং এক্সপেন্সেস রয়েছে না 20,000 টাকা। তো 20,000 বাই 1 লাখ ইন্টু 100, তো 1 2 3 4, 1 2 3 4, চারটে শূন্য কেটে গেল, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দাও, তাহলে 10 ইন্টু 2 করলে 20%। তাহলে হচ্ছে আমাদের যে ব্যালেন্সটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে 20%। তো নেট প্রফিটের পার্সেন্টেজ কত, 20%। আমাদের অপারেটিং কস্ট কত না 20%, কার না নেট সেলস এর কত পার্সেন্ট অপারেটিং কস্ট, 20%। তো আমাদের এক্সাম হলে আমাদেরকে যেটা জিজ্ঞাসা করতে পারে ফার্স্ট, সেটা হচ্ছে কমন সাইজ স্টেটমেন্ট এর অল্টারনেটিভ নেম কি রয়েছে, অর অলসো নোন অ্যাজ, কি নামে জানা যায়। তখন তোমরা ভার্টিক্যাল অর স্ট্যাটিক অ্যানালিসিস হিসাবে তোমরা দেখতে পাবে অপশনসে। নেক্সট অ্যাজাম্পশনস এর মধ্যে তোমরা যেটা পাবে সেটা রেভিনিউ ফ্রম অপারেশন বা নেট সেলস যেটা রয়েছে তার বেস হচ্ছে 100% সবসময়। আর যদি ব্যালেন্স শিটে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে টোটাল অ্যাসেটস অ্যান্ড টোটাল লায়াবিলিটি যেটা রয়েছে সেটা সবসময় 100% হবে। আর আমাদের পার্সেন্টেজ বার করতে হয়, যেটা আমরা তোমাদের করে দেখালাম 2025 এরটা। তোমরা এই একই রকম ভাবে যে 2026 রয়েছে তার পার্সেন্টেজটা তোমরা ক্যালকুলেট করবে, তাহলেই তোমাদের কিন্তু কমন সাইজ স্টেটমেন্ট থেকে যে ধরনের প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা কিন্তু খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবে। ওকে, তোমরা কিন্তু খুব ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবে যে কতটা আমাদের চেঞ্জ হয়েছে বা কত পার্সেন্টেজে আমরা দেখাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কমন সাইজ ইনকাম স্টেটমেন্টের যে ইম্পর্টেন্ট পার্টগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম। এবার আমরা চলে আসবো এমসিকিউ পার্টে। এবার আমাদের এমসিকিউ করার পালা। এবার আমরা এই যে চ্যাপ্টারের যে পার্টটা করেছি এই পার্টের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা সলভ করব এবং সেই এমসিকিউ গুলো তোমরা এই পার্টিকুলার যে ভিডিওটা তার স্ক্রিনের মধ্যেই দেখতে পারবে। ঠিক আছে, তো সবার প্রথম আমরা এমসিকিউ গুলো স্টার্ট করছি একটা একটা করে। ফার্স্ট এমসিকিউ, the financial statements of a business firm include, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বিজনেসের ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কি কি ইনক্লুড করা থাকে। ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে একটা বিজনেসের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে তার মধ্যে কি কি জিনিস ইনক্লুডেড রয়েছে। সবার প্রথম ব্যালেন্স শিট, একদম এটা আমরা এই ভিডিওর প্রথমেই তোমাদেরকে শিখিয়েছিলাম কি কি থাকছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট মধ্যে। ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অল অফ দেম হবে, সবকটাই কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্টের কিন্তু এক একটা পার্ট। নাম্বার 2, comparative statement are also known as, comparative statement কে আমরা অন্য কি নামে জানি, horizontal analysis। কি নামে জানি, horizontal and dynamic analysis, এই দুটো নামে কিন্তু আমরা জানি। নেক্সট, common size statement is also known as, common size statement কে আমরা আর কি নামে জানতে পারি না, common size statement এর অন্য নাম হচ্ছে static, একটু আগে পড়েছি স্ট্যাটিক অর ভার্টিক্যাল অ্যানালিসিস। ঠিক আছে, অপশন নাম্বার এ হবে। নাম্বার 4, the which of the following is not the tool of financial statement, এইগুলোর মধ্যে কোনগুলো ফিনান্সিয়াল অ্যানালিসিসের টুলস নয়। ফিনান্সিয়াল অ্যানালিসিসের টুলস আমরা একদম প্রথমেই পড়েছিলাম, যেখানে রেশিও অ্যানালিসিস, ট্রেন্ড অ্যানালিসিস ছিল, কম্পারেটিভ কমন সাইজ স্টেটমেন্ট অ্যানালিসিস ছিল। তো এর মধ্যে কোনটা অ্যান্সার হবে, অপশন নাম্বার 3, ডিস্ট্রেস অ্যানালিসিস কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের পার্ট নয়। তারপর নেক্সট চলে আসছি আমার পরের প্রশ্নে, যেখানে আমাকে বলছে an annual report is issued by a company to its, তো একটা অ্যানুয়াল রিপোর্ট, কোম্পানি যখন তার অ্যানুয়াল রিপোর্ট প্রিপেয়ার করে তখন সেটা কার জন্য ইস্যু করা হয় না, সেটা ইস্যু করা হয় শেয়ার হোল্ডার্সদের জন্য, সেটা ইস্যু করা হয় শেয়ার হোল্ডারদের জন্য। ঠিক আছে,
Next, which of the following required for financial analysis? Financial analysis এর জন্য আমরা কি দরকার পড়ে? Financial analysis এর জন্য আমরা রেশিও অ্যানালিসিস দরকার পড়ে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দরকার পড়ে, কমন সাইজ স্টেটমেন্টেরও দরকার পড়ে। তো এখানে কারেক্ট অ্যান্সারটা হবে অল অফ দিস, এখানে সবকটাই কিন্তু আমাদের দরকারি। নেক্সট, which of the following is a tool of financial analysis? এর মধ্যে কোনটা ফিনান্সিয়াল অ্যানালিসিসের একটা টুল হিসাবে আমরা ধরবো? অপশনস কি আছে? ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ বুক, ট্রেন্ড অ্যানালিসিস, অল অফ দেম। তো এখানে ফিনান্সিয়াল টুলস এর মধ্যে কোনটা আছে? শুধুমাত্র একটাই, ট্রেন্ড অ্যানালিসিস। বাকিগুলো কিন্তু আমাদের ফিনান্সিয়াল অ্যানালিসিসের টুল নয়। ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ বুক কিন্তু ফিনান্সিয়াল অ্যানালিসিসের কিন্তু টুলস নয়। নেক্সট, তারপরেরটা আছে আন্ডার হুইচ টুল অফ ফিনান্সিয়াল অ্যানালিসিস 100% ইজ টেকেন অ্যাজ বেস? তো ফিনান্সিয়ালের কোন টুলে আমরা বেসটাকে 100% ধরি অ্যান্ড অল আদার রিলেটেড অ্যামাউন্টস আর এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্টেজ অফ বেস। তো এবং বাকি যে অ্যামাউন্ট গুলো রয়েছে সেটা 100% যে বেস আছে তার সেই বেসের বেসিসে পার্সেন্টেজ আমরা বের করি। সেটা কি কোথায় শিখেছিলাম না? একটু আগে আমরা করলাম কমন সাইজ স্টেটমেন্টে। কমন সাইজ স্টেটমেন্টে আমরা কি করেছিলাম যে একটাকে বেস ধরে নিয়েছিলাম। এখানে নেট সেলসটাকে আমরা বেস ধরেছিলাম, এই যে আমরা এখানে লিখেছি নেট সেলস, অথবা আমাদের টোটাল অ্যাসেটস বা টোটাল লায়াবিলিটিকে আমরা কি করছি? বেস ধরে নিচ্ছি 100%, আর এবং বাকিগুলো সেই বেসিসে আমরা কিন্তু তার পার্সেন্টেজ বার করছি। তো কারেক্ট অ্যান্সারটা এখানে যেটা হবে সেটা হচ্ছে কমন সাইজ স্টেটমেন্ট। কারেক্ট অ্যান্সারটা কি হবে? কমন সাইজ স্টেটমেন্ট। নেক্সট, পরের প্রশ্ন, which of the following is not the tool of financial statement analysis? এর মধ্যে কোনটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের পার্ট নয়, টুলস নয়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের টুলস নয়? কম্পারেটিভ স্টেটমেন্ট, অবভিয়াসলি কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট আমাদের টুলস এর মধ্যে পড়ে। ব্যাংক স্টেটমেন্ট কিন্তু পড়ে না। কমন সাইজ ব্যালেন্স শিট আছে, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট রয়েছে। তো কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। তো ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আমাদের কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের টুল নয়। পরের প্রশ্ন, হুইচ অ্যানালিসিস ইজ কনসিডার্ড অ্যাজ মোর ডাইনামিক? এখানে কোন অ্যানালিসিসটা অনেক বেশি ডাইনামিক হিসাবে ধরা হয়? তো কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সার হবে হরাইজন্টাল অ্যানালিসিস যেটা রয়েছে বা কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালিসিসকে কিন্তু আমরা অনেক বেশি ডাইনামিক, যার এরিয়াটা অনেক বড়। ডাইনামিক মিন্স যার এরিয়াটা বা যার নেচারটা অনেক বড়। তো এখানে নেচার বড় বলতে আমরা বুঝতে পারি হরাইজন্টাল বা কম্পারেটিভ অ্যানালিসিসকে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অবজেক্টিভ অফ কম্পারেটিভ স্টেটমেন্ট? কম্পারেটিভ স্টেটমেন্ট যে রয়েছে তার আমরা যখন কম্পারেটিভ স্টেটমেন্ট প্রিপেয়ার করি তখন তার মেন অবজেক্টিভ কি বলেছিলাম না? তখন অবজেক্টিভটা ছিল কি? to indicate the trend, to make data simpler and understandable, ডেটাটাকে সহজ করা এবং ডেটাটাকে যাতে আমরা বুঝতে পারি সেরকম ভাবে প্রিপেয়ার করা। টু মেক ফোরকাস্টিং অ্যান্ড প্ল্যানিং করতে যাতে হেল্প হয় সেরকম ভাবে প্রিপেয়ার করা। তো কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালিসিসের অবজেক্টিভ কিন্তু এই সবকটাই। প্রথমত ট্রেন্ডটাকে অ্যানালাইজ করা, সেকেন্ড হচ্ছে ডেটাটাকে সিম্পল করা যাতে আমরা বুঝতে পারি, এবং লাস্ট অপশন হচ্ছে ফোরকাস্ট করতে, ফিউচার ফোরকাস্ট করতে এবং প্ল্যানিং করতেও আমাকে হেল্প করে কম্পারেটিভ স্টেটমেন্ট। নেক্সট প্রশ্ন, inventories increases from 1 lakh to 1,40,000, what is the percentage of change? তো ইনভেন্টরিটা কি হচ্ছে 1 লাখ থেকে বেড়ে 1,40,000 হয়ে গেছে, তাহলে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? 1 লাখ থেকে বেড়ে 1,40,000 হয়েছে। এটা আমরা কখন শিখেছিলাম না? কম্পারেটিভ স্টেটমেন্ট, যখন কম্পারেটিভ অ্যানালিসিস করেছিলাম তখন কিন্তু কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালিসিস করেছিলাম, তখন আমরা শিখেছিলাম আমাদের ইনভেন্টরিটা প্রথমে কত ছিল? 1 লাখ ছিল, এখন চেঞ্জ হয়ে সেটা 1,40,000 হয়ে গেছে। তো এখানে আমাদের ইনভেন্টরি ভ্যালু কত চেঞ্জ হয়েছে? ইনভেন্টরি ভ্যালু চেঞ্জ হয়েছে 40,000 টাকা। ইনভেন্টরি ভ্যালু কত চেঞ্জ হয়ে গেছে না? 40,000 টাকা। আর আমাদের বেস বা একদম প্রথমে কত টাকা ছিল? 1 লাখ, যে প্রথম ব্যালেন্সটা ছিল সেটাকে আমরা বেস ধরি। তো 1 লাখ থেকে চেঞ্জ হয়ে 1,40,000 হয়েছে, তাহলে আমাদের বেস ভ্যালুটা এখানে বসিয়ে দিই। তো আমাদের অ্যাবসলিউট চেঞ্জ হচ্ছে 40,000 আর বেস ভ্যালু হচ্ছে 1 লাখ মাল্টিপ্লাই বাই 100, তাহলে অ্যান্সার আসবে 40%। তো এখানে আমাদের
কত পার্সেন্ট ইনভেন্টরি ভ্যালু চেঞ্জ হয়েছে, না 40% ইনভেন্টরি ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যে পরের যে প্রশ্নটা রয়েছে সেটাই চলে আসছি। আ কোম্পানিজ কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজেস ফ্রম 1 লাখ টু 80,000। কোম্পানির যে কারেন্ট লায়াবিলিটি 1 লাখ থেকে কমে 80,000-এ দাঁড়িয়েছে। কত তাহলে কমে গেল? আগে 1 লাখ ছিল, এখন কমে হয়ে গেছে 80,000 টাকা। তাহলে কত কমলো? তাহলে এখানে আমাদের কিন্তু ব্যালেন্স কমলো 20,000 টাকা, নেগেটিভ 20,000 টাকা। আর বেস কত ছিল? একদম প্রথমে কত ছিল? 1 লাখ। তো 20,000 বাই 1 লাখ করবে, তাহলে কত আসছে? 20%, বাট সেটা নেগেটিভ ব্যালেন্স হবে, -20%। কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? -20%। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে পরের প্রশ্নটা রয়েছে, যে প্রশ্নে আমাকে বলছে রিজার্ভ এন্ড সারপ্লাস এর ব্যালেন্স 10 লাখ নেগেটিভ ব্যালেন্স ছিল এবং সেটা পরবর্তীকালে 5 লাখ পজিটিভ ব্যালেন্সে কনভার্ট হয়েছিল। তো প্রথমে আমাদের রিজার্ভ এন্ড সারপ্লাসে নেগেটিভ 10 লাখ টাকা ছিল, নেগেটিভ মানে 10 লাখ টাকা লস ছিল, আর কারেন্টলি সেটা চেঞ্জ হয়ে 5 লাখ টাকা প্রফিট দেখাচ্ছে। তো 10 লাখ নেগেটিভ ছিল, সেখান থেকে 5 লাখ পজিটিভ এসছে। তো কত চেঞ্জ হয়েছে এবং কত পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে সেটা আমাকে জানতে চাইছে। তো এখানে আমাদের ছিল কত? প্রথমে আমাদের যে ব্যালেন্সটা ছিল, তো প্রথম যে ব্যালেন্সটা ছিল সেটা হচ্ছে নেগেটিভ 10 লাখ, এখন ব্যালেন্সটা কত হচ্ছে? পজিটিভ 5 লাখ। ঠিক আছে, তো তাহলে কত চেঞ্জ হলো? তো প্রথমত নেগেটিভ 10 লাখ থেকে এই অবধি চেঞ্জ হচ্ছে 15 চেঞ্জ হয়েছে। কত চেঞ্জ হয়েছে? না 15 লাখ চেঞ্জ হয়েছে। কত চেঞ্জ হয়েছে? 15 লাখ। নেগেটিভ 10 লাখ ছিল, সেখান থেকে পজিটিভ 5 লাখ হয়েছে। তো নেগেটিভ 10 লাখ থেকে প্রথমে জিরোতে আসতে হবে, তাহলে 10 লাখের চেঞ্জ, আর শূন্য থেকে কত? 5 অবধি গেছে, তার মানে আরো 5-এর চেঞ্জ। টোটাল চেঞ্জ হচ্ছে 15 পয়েন্টসের, মানে 15 লাখ টাকার চেঞ্জ। আর আমাদের বেস কত ছিল? প্রথমে কত ছিল রিজার্ভ এন্ড সারপ্লাস? 10 লাখ ডিভাইডেড বাই 10 ইন্টু 100। তো 0 0 কেটে দাও, 15 ইন্টু 10 করলে হয় 150%। তো এখানে আমাদের রিজার্ভ এন্ড সারপ্লাস এর কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? 150%। অপশন এ, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন, the technique of financial analysis which exhibit a comparative study of component of financial statement for 2 or more year is known as। তো বেসিক্যালি ফিনান্সিয়ালি অ্যানালিসিস যখন আমরা করি, যে টেকনিকটা ইউজ করে যে ফিনান্সিয়াল অ্যানালিসিস করছি, যেখানে আমরা দুটো বা তার বেশি ইয়ারকে কম্পেয়ার করছি, দুটো বা তার বেশি ইয়ারকে কম্পেয়ার করতে পারছি, সেই স্টেটমেন্টটাকে আমরা কি বলি? সেটাকে আমরা কমন সাইজ, কম্পারেটিভ, ক্যাশ ফ্লো, টাইম সিরিজ অ্যানালিসিস কি বলি? তাকে আমরা কম্পারেটিভ অ্যানালিসিস বলি। তাকে আমরা কি বলি? কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালিসিস। অপশন এ হবে। ঠিক আছে, কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালিসিস বলা হয়। এটা আমরা একদম প্রথমেই জেনেছি, কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যানালিসিসে 2 বা তার বেশি ইয়ারের আমরা কি করতে পারি? কম্পেয়ার করতে পারি। নেক্সট আমাদের প্রশ্ন বলছে দ্য অবজেক্ট অফ কম্পারেটিভ স্টেটমেন্ট ইজ। কম্পারেটিভ স্টেটমেন্টের অবজেক্টিভটা কি? তো কম্পারেটিভ স্টেটমেন্টের মেন অবজেক্টিভটা রয়েছে সেটা হচ্ছে একদম লাস্ট যে পয়েন্টটা রয়েছে, এখানে অপশনস গুলো আমি বলি। টু মেক দ্য ডেটা কমপ্লেক্স, ডেটাগুলোকে কমপ্লেক্স করো। টু শো সলভেন্সি, কোম্পানির সলভেন্সি আছে কিনা দেখানো। ফোরকাস্টিং এ হেল্প করা। আর ইন্টারফার্ম কম্পারিজন করা, মানে কোম্পানির ভিতরে যে ডিপার্টমেন্ট আছে তাদের মধ্যে কম্পেয়ার করতে আমাকে হেল্প করে। তো এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? এখানে কারেক্ট অ্যান্সারটা হবে আমাদের অপশন নাম্বার ডি, টু শো দ্য ইন্ট্রাফার্ম কম্পারিজন। ইন্টারফার্ম কম্পারিজনটাকে শো করা। ঠিক আছে, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, ইন কম্পারেটিভ স্টেটমেন্টস এভরি আইটেম ইজ শোন ইন ফর্ম অফ। তো কম্পারেটিভ স্টেটমেন্টে প্রত্যেকটা আইটেম আমরা কি ফর্মে শো করি? সেখানে আমরা প্রত্যেকটা আইটেমকে আমরা মানি ভ্যালু এন্ড পার্সেন্টেজ টার্মে কি করি? শো করি। প্রত্যেকটা ভ্যালুকে মানি ভ্যালু এন্ড তার পার্সেন্টেজ টার্মে আমরা তাকে শো করি। নেক্সট প্রশ্ন, ইন কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, কমন সাইজ ইনকাম স্টেটমেন্টে
ফিগার অফ নেট প্রফিট ইজ অ্যাজিউমড টু বি ইকুয়াল 100%। তো কমন সাইজ স্টেটমেন্টে আমরা কোন পার্টিকুলার আইটেমটাকে 100% হিসাবে ধরি, সেখানে আমরা দুটো জিনিস রয়েছে, একটা নেট সেলস বা টোটাল অ্যাসেট যেটা রয়েছে তাকে 100% এ ধরি। তো এখানে কারেক্ট যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমাদের অপশন সি, ফিগার অফ রেভিনিউ ফ্রম অপারেশন ইজ অ্যাজিউমড টু বি ইকুয়াল টু 100%। ঠিক আছে, তো এখানে রেভিনিউ ফ্রম অপারেশন বা নেট সেলসটা আমরা 100% এ ধরি। নেক্সট যে প্রশ্ন রয়েছে, কমন সাইজ ব্যালেন্স শিট the total assets are assumed to be equal to, তো কমন সাইজ ব্যালেন্স শিটে টোটাল অ্যাসেটস কে আমরা কি বলি, টোটাল অ্যাসেটস ইকুয়াল টু 100%। তো কারেক্ট অপশন হবে বি। নেক্সট প্রশ্ন, ইন কমন সাইজ ব্যালেন্স শিট টোটাল ইকুইটি এন্ড লায়াবিলিটি, টোটাল ইকুইটি এন্ড লায়াবিলিটি কত হয় না, টোটাল লায়াবিলিটির ব্যালেন্স হয় 100%। ওকে, নেক্সট যে প্রশ্নটা রয়েছে এবং লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, ইন কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট রেভিনিউ ফ্রম অপারেশন ইজ অ্যাজিউমড টু বি ইকুয়াল টু, তো রেভিনিউ ফ্রম অপারেশনসটাকে আমরা কত ধরি, 100%। ঠিক আছে, তো এইগুলো আমাদের এই পার্টিকুলার টুলস ফর ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস এর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এইগুলোই ছিল, যেগুলো তোমাদের সঙ্গে আমি ডিসকাস করলাম। তোমরা এই যেগুলো আমার এই বোর্ডের মধ্যে লেখা আছে এগুলো চেষ্টা করবে নিজেদের খাতায় লিখে নেওয়া এবং এইগুলোই পড়ে যাওয়া। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এই পার্ট থেকে যে প্রশ্ন আসবে এই রকমই প্রশ্ন আসবে। ঠিক আছে, তো অলরেডি তোমাদের সঙ্গে রেশিও অ্যানালিসিস চ্যাপ্টারটা ডিসকাস করেছি, ডিবেঞ্চারের চ্যাপ্টারটি ডিসকাস করা আছে, তার প্লে লিস্ট কিন্তু দেওয়া আছে। রেশিওর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অলরেডি দিয়ে দিয়েছি এবং এরপরে আমরা ট্যাক্সেশনেরও বেশ কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।